তৃণমূল কি তাহলে ২৬-এ ক্ষমতায় আসছে? রীতিমতো সাঁড়াশি আক্রমণের চাপে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এত চাপের কারণ কি? তৃণমূলের কাছে কিন্তু ভবানীপুর এবারে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। যে দলটা দীর্ঘদিন ধরে দলের ঝান্ডা মাথায় নিয়ে দলটা করে এসেছি, দল আমাকে গুরুত্ব দেয়নি, দল আমার সাথে ভালো ব্যবহার করেনি, সেই কারণে অনেক গল্প আছে বলার, আমি পরে বলবো। যতই ওজন মেপে মেপে একের বিরুদ্ধে আর এক প্রার্থীকে দাঁড় করানো হোক না কেন, রীতিমতো চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী, সেটা বোঝা যাচ্ছে। রাজনীতির মাধ্যমে উন্নয়ন নাকি উন্নয়নের নামে রাজনীতি? ৩৪-এর পর ১৫ দেখলেও মানুষ, তাহলে এবার কি উড়বে ধাপ্পাবাজির ফানুস? যাই হোক, এবারে বিধানসভা নির্বাচন ২০২৬, সেই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভীষণ পরিমাণ একটা চাপ কাজ করছে, আমরা সেটা বুঝতে পারছি। প্রথমে এতজন আমলা থেকে শুরু করে পুলিশের ডিজি থেকে শুরু করে এতজনের রদবদল, সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কী করেছেন? এখনও তো নোটিফিকেশন হয়নি। তো এবার যদি ডিজাস্টার হয়, কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ, টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে কেউ কেউ। তারপরে আবার একের পর এক চাপ আসছে মাথায়। এই চাপ কি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারবেন? কেন বলছে এই কথা? কার্যত বিভিন্ন জগতের মানুষ, বিভিন্ন ফিল্ড থেকে যারা এসে রাজনীতি জয়েন করছেন, প্লাস যারা এক্সিস্টিং রয়েছেন, যারা দল ছেড়ে চলে যাচ্ছেন, এইটা অভিযোগ করছেন যে দল আমাকে বোঝেনি। এবার কিন্তু এটা চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তৃণমূল কি তাহলে ২৬-এ ক্ষমতায় আসছে? কেন বলছি এই কথা? এক এক করে আপনাদেরকে বলবো, দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে বলি একটা ঘটনার কথা। প্রথমে সোনারপুর দক্ষিণ কেন্দ্র, যার বিধায়ক এখন এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের তরফ থেকে লাভলি মৈত্র। এবার বিষয়টা কি হলো? তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর ঘনিষ্ঠ একজন নেপালে ধরা পড়লেন জাল নোট সহ। হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ার পর তার কিন্তু সিট তিনি লাভলি মৈত্র আবার পাবেন কিনা, সেই টিকিট তিনি পাবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো টানা হিচড়া পড়ে গেছিল। কারণ কেউ একজন ধর্ণা মঞ্চের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিল যে এই রকম একটা ঘটনা ঘটেছে। তার সেই সিট নিয়ে কিন্তু, তার টিকিট নিয়ে কিন্তু টানাপোড়েন চলছিল। ফাইনালি লাভলি মৈত্র কিন্তু যে কারণেই হোক টিকিটটা পেলেন। উল্টো দিকে যে বিষয়টা হলো, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কি চাই? একটা স্ট্রং ক্যান্ডিডেট। বিজেপি তার দিক থেকে তার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলো। সেখানে কি করলো? সে তারকার সাথে তারকার লড়াই। রূপা গঙ্গোপাধ্যায় বা রূপা গাঙ্গুলি, এক বর্ষিয়ান অভিনেত্রী, তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো লাভলি মৈত্রর বিরুদ্ধে। এই দ্বিতীয় দফার যে লিস্ট বেরোলো, যে প্রার্থী তালিকা বেরোলো, সেই প্রার্থী তালিকায় কিন্তু রূপা গাঙ্গুলির নাম রয়েছে। সেকেন্ড আসি আরেকজনের কথায়, ভাঙড়। আপনারা জানেন যে ভাঙড় এমন একটা জায়গা যেটা কিন্তু খবরের শীর্ষস্থানে থাকে সব সময়, সেটা ভোট হোক কিংবা নাই হোক। এটা এমন একটা জায়গা যেটা কোনো না কোনো কিছু একটা ঘটনা, কোনো না কোনো কিছু ইনসিডেন্ট সেখানে কিন্তু ঘটতেই থাকে। বিষয়টা কি হলো? এখানে এতদিন পর্যন্ত স্ট্রং ক্যান্ডিডেট যিনি ছিলেন, সেখানে দায়িত্ব যিনি পালন করছিলেন, তিনি হলেন তৃণমূলের তরফ থেকে শওকত মোল্লা। অনেকে বলে, অনেকে লবিবাজির অভিযোগ করে যে ভাঙড়ে নাকি দুইজনের দুটো লবি ছিল। এক শওকত মোল্লার একটা লবি, আরেকটা হচ্ছে আরাবুল ইসলামের আরেকটা লবি। যদিও শওকত মোল্লা এমন একজন ব্যক্তি যার বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে নিজেও খবর রয়েছে এবং তিনি বাইট দিয়েছিলেন। তিনি একটা জায়গায় বলেছিলেন যে তোমরা তো বোমা বাঁধো, এইরকমভাবে শওকতকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। ভাবুন, কিন্তু এবারেও ২০২৬-এর নির্বাচনেও সেই শওকত মোল্লাকেই বিশ্বাস করে কিন্তু সেখানে সেই ভাঙড়ের টিকিটটা দেওয়া হলো। মনের দুঃখ হলো আরাবুল ইসলামের। এতদিন পর্যন্ত তিনি এই শাসক দলের জন্য কাজ করে গেছেন, এতদিন পর্যন্ত তিনি ভাঙড়ে তার দায়িত্ব পালন করে গেছেন, গোসা হলো। তিনি কি করলেন? দল ছেড়ে দিলেন। দল ছেড়ে দিয়ে তিনি বললেন, তৃণমূল আমার ক্ষমতা বোঝেনি, তৃণমূল আমাকে বুঝতে পারেনি যে আমার মধ্যে কি
কাজ করার ক্ষমতা আছে, তৃণমূল আমাকে বোঝেইনি, টিকিটও দেয়নি। তাই সেই রাগে ফাইনালি জোড়াফুল শিবির ছেড়ে দিয়ে আরাবুল ইসলাম কি করলেন, তিনি আইএসএফ যোগদান করলেন। তাকে বাইট দিতে শোনা গেল এবার থেকে তিনি কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী তাদের কথা শুনেই তিনি চলবেন। যে দলটা দীর্ঘদিন ধরে দলের ঝান্ডা মাথায় নিয়ে দলটা করে এসেছি, দল আমাকে গুরুত্ব দেয়নি, দল আমার সাথে ভালো ব্যবহার করেনি। সেই কারণে অনেক গল্প আছে বলার, আমি পরে বলবো। আজকে আমি একটা নতুন দলে জয়েন করতে যাচ্ছি আইএসএফ এর নেতৃত্বে। আইএসএফ আমাদের নেতা হচ্ছে আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, তাদের নির্দেশ আদেশ মেনে আগামী দিনে চলবো। 3 নম্বর আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রার্থীর কথা বলি, তারকেশ্বর। তারকেশ্বরে এই মুহূর্তে আপনারা জানেন যে সেখানের বিজেপি প্রার্থী হচ্ছেন সন্তু পান। যখন আমাদের কাছে প্রথম খবরটা আসে আমরা শুনেছিলাম যে তিনি তার অফিসের অ্যাসাইনমেন্ট করতে গিয়েছিলেন। তারপর তার মাঝখানেই হঠাৎ করে তিনি ফেসবুক পোস্ট করেন যে তিনি তার সংশ্লিষ্ট যে চ্যানেল, সেই চ্যানেল তিনি ছেড়ে দিলেন এবং তিনি বিজেপি যোগদান করলেন। বিজেপি যোগদান করার পরে অনেকে অনেক কথা তুলেছিল, তৃণমূল শিবির থেকে অনেক কথা এসেছিল। কিন্তু আবার উল্টো দিকে যে বিষয়টা হলো, যখন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো তখন খড়দহের যে সিটে দাঁড়ালেন তিনিও কিন্তু একজন সাংবাদিক। খড়দহ থেকে এবারে তৃণমূলের হয়ে লড়ছে কিন্তু দেবদীপ পুরোহিত। এবার আপনাদেরকে একটু ভেবে দেখার দরকার রয়েছে, কোথাও না কোথাও যেই প্রফেশন থেকে একজন আসছে সঙ্গে সঙ্গে সেই প্রফেশন থেকে আরেকজনকে তুলে আনা হচ্ছে, আরেক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কেন? এটাই কি সমানে সমানে টক্কর দেওয়া বলে, নাকি কোথাও না কোথাও তৃণমূল ভয় পাচ্ছে যে তার খাতায় যে অলরেডি যে সমস্ত জায়গাগুলো, যে সমস্ত ওয়ার্ডগুলো ছিল, যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেগুলোও না হাতছাড়া হয়ে যায়। তাই যখন এক জায়গায় একটা ভিন্ন জগতের মানুষ রাজনীতিতে আসছেন, তিনি যখন গিয়ে দাঁড়াচ্ছেন, উল্টো দিকে আরেকজন হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করানোর জন্য কিন্তু আরেকজনকে তুলে আনা হচ্ছে। আরেকজনের কথা কিন্তু না বললেই নয়, অর্জুন সিংকে এবারে কিন্তু বিজেপি প্রার্থী করলো নোয়াপাড়া থেকে। তৃণমূল কিন্তু নোয়াপাড়া থেকে এবারে ছাত্র রাজনীতির যে সর্বোচ্চ মুখ বলে যাকে ধরা হয়ে থাকে এই মুহূর্তে, তৃণাঙ্কুর ভট্টাচার্য, সেই তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কিন্তু নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করিয়েছিল, তাকে সেই জায়গা থেকে টিকিট দিয়েছিল। উল্টো দিকে যখন বিজেপির দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশ হলো, প্রত্যেকে আমরা দেখতে পেলাম যাতে ফাইট করা যায়, যিনি কিনা ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের এত বছর ধরে 4 বারের বিধায়ক ছিলেন তিনি, তাকে তুলে আনা হলো কোথায়? নোয়াপাড়া। অর্জুন সিং এর কথা বলছি, একজন তাবড় রাজনীতিবিদ যাকে বলা হয়ে থাকে। তিনি এবারে লড়বেন কার বিরুদ্ধে? তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। যখন অর্জুন সিংকে জিজ্ঞাসা করা হলো, আপনার কেন্দ্র চেঞ্জ করে দেওয়া হলো, আপনাকে নোয়াপাড়ায় তুলে আনা হলো আপনার এলাকা থেকে, তখন তার প্রত্যুত্তরে অর্জুন সিং কি বললেন জানেন? শুনে নিন একবার। প্রিয়াঙ্কুকে যদি আমি প্রতিদ্বন্দ্বী মনে করি তাহলে প্রতিদ্বন্দ্বী শব্দের অপমান আছে। তিনি কি বললেন? তিনি বললেন যে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে তিনি একজন প্রতিদ্বন্দ্বী মনেই করছেন না। অর্থাৎ রাজ্যের ছাত্র রাজনীতির মুখ বলে যাকে ভাবা হয়, অনেকে ভাবেন, অনেকে পরিচয় দেন তাকে অনেক টেলিভিশন চ্যানেলে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্জুন সিং কিন্তু তাকে প্রতিদ্বন্দ্বী মনেই করছেন না। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যতই ওজন মেপে একের বিরুদ্ধে আর এক প্রার্থীকে দাঁড় করানো হোক না কেন, রীতিমতো চাপে পড়েছেন মুখ্যমন্ত্রী, সেটা বোঝা যাচ্ছে। প্রথমে পুলিশের ডিজি থেকে শুরু করে এতজন WBCS এক্সিকিউটিভ, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আরও একটা ঘটনা ঘটলো, তারা নবনিযুক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, নগরপাল প্রত্যেকে যখন জয়েন করলো, অনেকে তাদের মধ্যে অনেকে কিন্তু সরাসরি তারা নবনিযুক্ত যে রাজ্যপাল RN রবির সাথে দেখা করতে চলে গেলেন। তারা কিন্তু কোনো রকম মুখ্যমন্ত্রীর সাথে কনভারসেশন করেননি এখনো পর্যন্ত, যা খবর উঠে এসছে আমাদের কাছে সূত্রের মারফত। তারা সরাসরি নবনিযুক্ত রাজ্যপালের সাথে কথা বলতে চলে গেলেন। এইদিকে প্রার্থী তালিকা যখন তৈরি হচ্ছে, সেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগে অনেক রকমের জল্পনা কল্পনা আমরা কিন্তু শুনতে পাচ্ছিলাম। তৃণমূল একেবারে তার সমস্ত প্রার্থী তালিকা প্রকাশ করলেও দফায় দফায় বিজেপি যে প্রার্থী তালিকা প্রকাশ করছে, প্রথম দফা
গেল দ্বিতীয় দফা, এরপরে হয়তো আবার তৃতীয় দফা আসতে পারে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু বেজায় চাপে পড়তে চলেছে শাসক দল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে রীতিমতো সাঁড়াশি আক্রমণের চাপে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এত চাপের কারণ কি? আগে যে সমস্ত কারণগুলো ব্যাখ্যা করলাম, এই চাপ থেকে তিনি বেরোবেন কিভাবে? তার এক সুযোগ্য প্রার্থী বলুন, তার এক সারথি বলুন, তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে তিনি যখন দেখলেন যে 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ওয়ার্ড ভিত্তিক ফলাফল ভবানীপুরে এত খারাপ, যখন প্রত্যেকটা ক্ষেত্রে এখানে পরপর ওয়ার্ডগুলো দেখুন বিজেপি লিড রয়েছে অনেকগুলো পরিমাণ ভোটে, অনেকটা পার্সেন্টেজ সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, তখন কি করলেন তিনি? 3-4টে ওয়ার্ডের দায়িত্ব পার্টিকুলারলি ফিরহাদ হাকিমকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সঁপে দিয়েছেন। সে জনসংযোগের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক, যাতে এই সমস্ত ওয়ার্ডগুলোতে মানুষের বিশ্বাস ভরসা সেটা যাতে আবার তৃণমূলের প্রতি ফিরিয়ে আনা যায়। কারণ তৃণমূলের কাছে কিন্তু ভবানীপুর এবারে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। কোথাও না কোথাও গোটা রাজ্যের মানুষ এবং সর্বোপরিভাবে গোটা দেশের মানুষের চোখ রয়েছে এই ভবানীপুর কেন্দ্রের দিকে। কি হবে 2026-এর নির্বাচনে আমাদেরও চোখ থাকবে, আপনাদেরও চোখ থাকবে, এবং সমস্ত কিছু সবার আগে আপডেট পেতে কিন্তু বেঙ্গল লিবার্টি ফলো করুন। আমরা কিন্তু যেটা মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে তার থেকে একটু আলাদা কিছু আনতে চেষ্টা করি। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। আজ এই পর্যন্তই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।